আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণের ভেতরে আপনারা সংবাদ মাধ্যমে তার প্রচার দেখবেন। ওনার ভেন্টিলেটর খুলে ফেলা হয়েছে এবং উনি মারা গেছেন। এবং আমার যা ভিডিওতে আমি বলেছিলাম এর আগে যে 48 ঘন্টা পার হবে না ওনার মৃত্যু ঘোষণা আসবে, কারণ এটা আরেক মেটিকুলাস ডিজাইনের অংশ, পরিকল্পনা, আই হ্যাভ এ প্ল্যান। সেটার অংশ হিসাবে তার যাবতীয় যত কার্যাদি ছিল, বিভিন্ন সভা অ্যাটেন্ড করা, তারপর ওসমান হাদির কবর যাওয়া, তারপরে আপনার এই যে ভোটার আইডি করা, তারপরে নমিনেশন কনফার্ম করা, সমস্ত কিছু অফিসে যাওয়া, সব কিছু কনফার্ম করে এখন ওই ভেন্টিলেটরটি খুলে ফেলা হয়েছে এবং মৃত্যু ঘোষণা আসবে। এটা আমি মানতে পারছি না, সরি টু সে। খালেদা জিয়া উনি কষ্ট পেয়েছেন, উনি অনেক কষ্টের ভিতরে ছিলেন এবং শেষ পর্যন্ত অনেক চাপ দিয়েছিলাম যে ডাক্তারের নামগুলো ঘোষণা করার জন্য, এবং ডাক্তারের নামগুলো ঘোষণা করা হয়েছে কয়েক ঘন্টা আগে, দেখেছেন, এবং আমার স্ট্যাটাস আপনারা দেখেছেন যে ডাক্তারের নাম যেহেতু ঘোষণা করা হয়েছে, দ্যাট মিনস শেষ পর্যন্ত খালেদা জিয়া ভেন্টিলেটরটি অফ করে দেওয়া হলো। অতএব খালেদা জিয়া মারা গেছেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের দেশের জন্য উনি অনেক ত্যাগ করেছেন, উনি অনেক সংগ্রাম করেছেন। ওনাকে কাছ থেকে সেই ছোটবেলা থেকে দেখেছি, ওনারা পাঠানো নুনতা বিস্কিট দিয়ে নাস্তা করেছি তারকের সাথে বসে। সুতরাং খালেদা জিয়ার সাথে অনেক স্মৃতি আছে আমাদের। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। দেশের একজন বরেণ্য ব্যক্তিত্ব মারা গেলেন, একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল, এবং আমি যতটুকু জেনেছি 3 দিনের শোক ডিক্লেয়ার করা হবে, আমি যতটুকু জেনেছি। তবে উনি যে মারা গেছেন এটা আমি সুনিশ্চিত হয়েছি। 24 ওই জুলাই আগস্ট পর থেকে এখন পর্যন্ত আমরা অনেক প্রকৃত রূপ দেখেছি, কিন্তু সবচাইতে বেশি যে লোকটি পচে গেছে, সবচাইতে বেশি 2024 জুলাই আগস্টের পর থেকে, এবং নিজেকে বেহায়া, বেশরম, নির্লজ্জ, ধান্দাবাজ, বাটপার হিসেবে প্রমাণ করেছে, যার কোনো নৈতিকতা বলতে কিচ্ছু নাই। সেটা কি জানেন? সেটা হচ্ছে এই কর্নেল অলি। তার ব্যক্তিগত আক্রোশের কারণে সে জামাতের ওই জোটে যোগ দিয়েছে। অ্যাটলিস্ট চরমোনাই তার থেকে ভালো, কারণ চরমোনাই বলেছে যেটাকে জামাতের জোট কেন বলা হচ্ছে, এটাকে 8 দলীয় জোট বলা হয় না কেন, মানে তার অ্যাটলিস্ট প্রেস্টিজে লেগেছে, এটাকে জামাতের জোট বলে কেন। কারণ চরমোনাইয়ের সাথে জামাতের একটি আকীদাগত বৈরিতা অনেক আগে থেকেই, যদিও তারা বলেছিল যে তারা জামাতের সাথে যাবে না, কিন্তু যদিও আপনার আকীদাগত সমস্যা, তাই তারা সেই জোটে যেতে রাজি ছিল না। হেফাজত একই কথা, হেফাজত তাদের আকীদাগত অনেক সমস্যার কথা বলেছে, কিন্তু শেষ পর্যন্ত ওই হেফাজত জামাতের ওই জোটে যুক্ত হয়েছে। তবে জামাত নেতা হয়ে গেছে তাদের। হেফাজত যত কথাই এরপরে বলুক না কেন, চরমোনাই যত কথাই এরপরে বলুক না কেন, যত ইসলামিক দল আছে যত কথাই এরপরে বলুক না কেন, তারা সবাই জামাতের নেতৃত্ব মেনে নিয়েছে, সবাই। তো জামাতের নেতৃত্ব মেনে নেওয়া মানে কি? জামাতের আকীদা ওদের থেকে বেটার, জামাতের ইন্টেলেকচুয়ালিটি ওদের থেকে বেটার, জামাতের দলীয় সাংগঠনিক ক্ষমতা ওদের চাইতে বেটার। জামাত তাদের এখন বস হয়ে গেছে। ভবিষ্যতে যত কথাই বলুক না কেন, যত তারা আকীদাগত কথাই বলুক, যত ইসলামিক বয়ানই দেখ না কেন, তারা জামাতকে তাদের নেতা মেনে নিয়েছে, কারণ এটা জামাতের জোট, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যে দুটো লোক, বিশেষ করে আক্তার সাহেব, মেজর আক্তার, এবং আরেকজন হচ্ছে আপনার এই কর্নেল অলি, ওরা ওখানে যোগ দিয়ে তারা আবার আল্লাহু আকবার ধ্বনি দেয়। তারা কি মানুষের ইসলামিক সেন্টিমেন্টকে বিক্রি করে তারা নিজেদের পিঠ বাঁচাতে চায়? ব্যাপারটা কি এরকমই যে মেজর আক্তার অনেক কথাবার্তা বলেছেন, উল্টাপাল্টা কথা বলেছেন নিজেকে এখন পিঠ বাঁচানোর জন্য, বা বুড়া বয়সে এই বুড়ো ভাম শেষ পর্যন্ত একটি পার্লামেন্টারি রেকগনিশন পাওয়ার জন্য সে এখন জামাতে যুক্ত হয়েছে। অ্যাটলিস্ট কর্নেল অলি নিজস্ব দল, 1 ম্যান 1 শো দল নিয়ে সে সেখানে যুক্ত হয়েছে, মুখ কালা করুক আর যাই করুক, শেষ পর্যন্ত সারা জীবনে মুক্তিযোদ্ধা কর্নেল অলি হিসেবে আমরা তাকে অ্যাটলিস্ট ন্যূনতম সম্মানটা করতাম। যে পাগল ছাগল যাই বলুক না কেন, সে অ্যাটলিস্ট মুক্তিযোদ্ধা, কিন্তু সেই প্রেস্টিজ সে খেয়েছে। কারণ এই লোক একটা লোভ আছে, সে বঙ্গবন্ধুকেও সম্মান করে না, জিয়াকেও তেমন সম্মান দিতে চায় না। জিয়া নাকি তার কথায় ওই স্বাধীনতা ঘোষণা দিয়েছে, বঙ্গবন্ধুর পক্ষে কত কথা সে বলেছে, কিন্তু শেষ পর্যন্ত সে আসলে রাষ্ট্রপতি হতে চায়, তার ধান্দাটা এখানেই। এজন্য এই কর্নেল অলি
সে এখন ওই তারেকের সাথে তার একটি ব্যক্তিগত রাজনৈতিক একটি দ্বন্দ্ব আছে। হ্যাঁ, কারণ তারেক তো তাকে চাচ্চু বলে সম্মান দেয় নাই, এই জন্য সে এখন ব্যক্তিগত আক্রোশ থেকে এই জামাতের কাছে আত্মসমর্পণ, জামাতের জোটের কাছে আত্মসমর্পণ করেছে। তোর জীবনের 16 আনাই মিছা রে কর্নেল ওলি, জীবনের 16 আনাই মিছা। প্রথমত বিএনপির আমি যথেষ্ট সমালোচনা করি, আপনারা জানেন আমার প্রিয় দল। তারপরে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই জন্য আমি মনে করি যে তারেক রহমানের চাইতে বেটার ক্যান্ডিডেট আমাদের হওয়া উচিত ছিল প্রাইম মিনিস্টার। বা নেভার দিলে যখন দলীয় ইস্যু এসে দাঁড়াবে তখন প্রয়োজনে আমি বিএনপির পাশেই থাকব, কিন্তু আমি কোনো অবস্থাতে নিজেকে জামাতের কাছে আত্মসমর্পণ করব না। নো ওয়ে, আন্ডার এনি সার্কমস্টান্সেস। অনেকগুলো কারণ আছে, আমার যেমন ব্যক্তিগত কারণ আছে। আমি মনে করি যে বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে, রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক রাখতে হলে এবং আমরা ইকুয়াল ডিগনিটি নিয়ে, সম মর্যাদা নিয়ে থাকতে হলে আমাদেরকে অবশ্যই বিএনপি ইজ ফার বেটার অপশন দেন জামাত। এটা আপনারা সবাই স্বীকার করবেন, ফার বেটার অপশন। কারণ আমরা 24 আওয়ার্স পার্শ্ববর্তী দেশের সাথে একটি বৈরী অবস্থায় থেকে এবং তাদের সঙ্গে শত্রু ভাবাপন্নতা রেখে আমরা বাংলাদেশ চলা, সারাক্ষণ একটা টকবকে অবস্থা, সারাক্ষণ লাফালাফি জেহাদি জোশে থাকার এটা কোনো মানে থাকতে পারে না। হ্যাঁ, ইন্ডিয়া আমাদের সাথে অনেক রকম বৈরী আচরণ করেছে এবং তার জন্য আমাদের ন্যায্য যে হিস্সা এবং ট্রেড ব্যালেন্স সহ অন্যান্য কিছু, আমাদের বর্ডার কিলিং, নদীর পানি, অনেক ইস্যু আছে। কিন্তু সেই ইস্যুগুলোতে আমরা অবশ্যই নিজস্ব প্রেস্টিজ বজায় রেখে আমরা জিয়াউর রহমান যা করেছিলেন, বঙ্গবন্ধু যা করেছিলেন, সেইভাবে আমরা সেটাকে ব্যালেন্স করে এগোবো, কিন্তু সারাক্ষণ জেহাদির জোশে থাকবো না। সুতরাং জামাতকে ভোট দিলে সারাক্ষণ আমাদের জেহাদির জোশে থাকতে হবে। এই জেহাদির জোশে ভাই আমি থাকতে চাই না। সুতরাং সেই ক্ষেত্রে বিএনপি ইজ ফার ফার বেটার অপশন দেন জামাত। দ্বিতীয়ত হচ্ছে বিএনপি ইজ এ সিউডো সেকুলার দল। বিএনপি সম্পূর্ণ সেকুলার দল না, সিউডো সেকুলার দল। বাংলাদেশে তারা ইসলামকে একটি ইম্পর্টেন্ট ইস্যু মনে করে এবং সেই ক্ষেত্রেও বিএনপিকে মেনে নেওয়া যায়। তবে অবশ্যই কোনো অবস্থাতেই আপনি জামাতকে মেনে নিতে পারবেন, কারণ জামাত 1971 সালের কোনো কিছুতেই তারা গণতন্ত্র আসলে বিশ্বাস করে না। তারা যদিও এই পলিটিক্যাল একটা পার্টি, সে আইয়ুব খানের আমল থেকে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে তারা কাজ করছে। এর আগে তারা একটা প্রেশার গ্রুপ, একটা মুভমেন্ট, একটা আইডিওলজিক্যাল মুভমেন্ট হিসেবে ছিল, কিন্তু তারা ওই আইয়ুব খানের প্যাদানি খেয়ে শেষ পর্যন্ত একটা দলে পরিণত হয়েছে। বাট নেভারদিলেস তারা আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা খেলাফতের একটা বিকৃত আইডিয়ায় বিশ্বাস করে, মধুদবাদে তাদেরকে সমর্থন করার প্রশ্নই উঠতে পারে না। তারা যতই এই হিন্দু মঞ্চ এগুলি করুক না কেন, তারা আসলে বেসিক্যালি মানুষের সম অধিকারে বিশ্বাস করে না। তাই অবশ্যই সেই দিকটা হলো বিএনপি একটা বেটার অপশন। বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে, অর্থাৎ আমাদের সাহিত্য, সংস্কৃতি, আমাদের সবকিছু যারা বাংলাদেশের জাতীয়তাবাদ, এটাতে বিএনপি বিশ্বাস করে। কিন্তু ওরা জাতীয়তাবাদ আর উম্মা দুইটাকে গুলিয়ে ফেলে। এই জামাত জাতীয়তাবাদ এবং উম্মা বিষয়টাকে গুলিয়ে ফেলে। এই জন্য আমি কোনো অবস্থাতেই জামাতকে সমর্থন করতে পারি না। আমার আইডিওলজিক্যাল ইস্যু আছে, ক্ল্যাশ আছে, দরকার হলে ঘরের কোনায় বসে থাকবো, তবু জামাতকে আমি সমর্থন করবো না। যদিও আমি বলেছি সব দলে, আমাদের ছোট্ট একটি দেশ, সব বলে আমাদের বন্ধু বান্ধব আছে, জামাতেও আমার ভালো অনেক বন্ধু বান্ধব আছে, জামাতে অনেক ভালো মানুষ আছে। আমি বলবো না জামাতে সবাই ক্রিমিনাল, সবাই খারাপ, কিন্তু এটা আমার আইডিওলজিক্যাল স্ট্যান্ড। কিন্তু এই কর্নেলের কোনো আইডিওলজিক্যাল স্ট্যান্ডই থাকলো না। এখন বলতে পারে যে আগেও তো আমরা দেখেছি বিভিন্ন মুভমেন্টে আওয়ামী লীগের সাথে জামাত এসছে, আমরা দেখেছি এরকম খালেদা জিয়ার বিরুদ্ধে, আবার দেখেছি খালেদা জিয়া তো সরাসরি জোটই করেছেন, কিন্তু আমি জোট করলে দোষ কি? এই কথা সে বলতে পারে। দোষটা এখানেই যে তারা খালেদা জিয়াকে নেত্রী মেনেছিল এবং শেখ হাসিনার সঙ্গে যখন খালেদা জিয়ার বিরুদ্ধে মুভমেন্ট ছিল তখনও জামাত তাদেরকে, অর্থাৎ শেখ হাসিনাকে নেত্রী মেনেছিল তাদের জোটের কিন্তু বা মুভমেন্টের। কিন্তু কর্নেল ওলি তো জামাতের জোটে, জামাতের নেতৃত্বে ঢুকেছে। সুতরাং কর্নেল ওলির ওস্তাদ নেতা হলো বর্তমানে জামাত কিন্তু এখনো এক্সপ্লিসিটলি 1971 সালের জন্য ক্ষমা চায়নি। জামাত ইনিয়ে বিনিয়ে আমাদের মাফ করে দিয়ে হ্যানত্যান বলে কিন্তু পাশ কাটিয়ে গেছে। এখনো তাদের ওই সকল নেতাদেরকে, যেমন ধরুন মতিউর রহমান নিজামী, আলী হোসেন মুজাহিদ, গোলাম আজম, এদেরকে তারা এখনো পীরাউলিয়া মনে করে। সুতরাং তাদেরকে যারা পীরাউলিয়া মনে করে তাদের বিরুদ্ধে কর্নেল ওলি নাকি যুদ্ধ করেছিল। সুতরাং তার 16 আনায় মিছা, সব শেষ। কর্নেল ওলির এভরিথিং ইজ ফিনিশড। এই বুড়া ভাম শেষ বয়সে চেয়েছিল রাষ্ট্রপতি হতে অথবা সে সংসদের সদস্য হতে। এই লোকটা আসলে যেমন মক্কায়ও চোর থাকে না, মক্কায়ও চোর আছে, ঠিক একই হিসাবে এই মুক্তিযুদ্ধের ভিতরেও ব্ল্যাক শিপ আছে।
এই লোকের একটা ব্ল্যাক শিট। নেভারদিলেস এখন আসুন শেষ বিষয়, সেটা হচ্ছে যে তারেক রহমানের ব্যাপারে আমার অবস্থান। তারেক রহমানের ব্যাপারে আমি বলেছিলাম, অনেক রকম সমালোচনা তাকে করেছি, ভবিষ্যতেও করব। আমি মনে করি বিএনপি আমাকে সে অধিকার দেবে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়ে গেছেন ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। গণতান্ত্রিক অধিকার দলের ভেতরে থাকতে হবে এবং তারাকে সেই সহিষ্ণুতা সহ্য ক্ষমতা থাকতে হবে, এবং আশা করি সে পশ্চিমা দেশগুলো থেকে সেটা শিখে এসছে। কিন্তু দেশের স্বার্থে দলের সাথে আমার যদি কোনো অপশন না থাকে, তাহলে তো অবশ্যই যদি দলীয় সিদ্ধান্ত হয়েই থাকে তারেক রহমানই প্রাইম মিনিস্টার, তার সেই ক্ষেত্রে আমি তার সমালোচনা করব ঠিকই, কিন্তু এটাও মেনে নেব যে তারেক ইজ ফার বেটার অপশন দেন অবশ্যই এই জামাত। আমি কর্নেল অলির মতো বিট্রে করে আমি অন্য কোনো দলের মধ্যে গিয়ে নিজেদের ডুবিয়ে দেব না, বিশেষ করে স্বাধীনতা বিরোধী দলের দিব না। এবং আরেকটা বিষয় হচ্ছে, সর্বশেষে আমি মনে করি যে আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ কেন, যে কোনো দলে যারা অন্যায় করবে তাদের সুবিচার হতে হবে, নিউট্রাল, এরকম পাতানো, লোক দেখানো, পলিটিসাইজড বিচার নয়। এটা ফেয়ার ট্রায়াল হতে হবে সবাইকে, এবং ফেয়ার ট্রায়াল দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আনা প্রয়োজন, এবং রাজনীতিতে ফিরিয়ে এনে গণতন্ত্রকে একটা ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত ছিল, যেটা আমি জানি না এখন আর উপায় আছে কিনা, বা নির্বাচনটা আদৌ যদি হয় সেটা সম্ভব হবে কিনা, বা এই সরকার একটা টালমাটাল অবস্থায় পড়তে পারে যদি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে না আনে। সুতরাং আওয়ামী লীগকে রাজনীতিতে এবং বহুদলীয় গণতন্ত্র, যেটা জিয়াউর রহমানের স্বপ্ন ছিল, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে বিএনপি ইজ দি অনলি অপশন বিটুইন জামাত অ্যান্ড বিএনপি। কারণ জামাত বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে না, জামাত আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না। সুতরাং এই দলটিকে ট্রাস্ট করার প্রশ্নই ওঠে না। ইউরোপিয়ান সময়টায় সে যত তারা ইনকিলাব জিন্দাবাদ যত কিছু বলুন না কেন, বাংলাদেশে ভাই ওদেরকেও যে আমি মেনে নিতে পারবো না, হেফাজতের ওই মামুনুল হক হবে আমাদের ফরেন মিনিস্টার, আর চুম্বন হিরো আমাদের শফিক সাহেব উনি হবেন প্রাইম মিনিস্টার, অথবা এই কর্নেল অলি হবে রাষ্ট্রপতি, অথবা চরমোনাই হবে আমাদের ধর্মমন্ত্রী, এগুলো মেনে নিতে পারবো না ভাই। এগুলো ধর্মের নামে অপব্যাখ্যা, অপশক্তি। আমি এদেরকে কখনোই নেতা হিসেবে মেনে নিতে পারবো না। আমি কর্নেল অলির মতো স্পাইনলেস কাওয়ার্ড না, কারণ আমি এগুলি আমার নীতি বিরুদ্ধ, আমি এটা করবো না। তখন ঘরের কোণে বসে থাকবো, তাও ভালো। দ্যাটস মাই পজিশন। বাট এনিওয়ে, আমি আপনাদেরকে বলেছিলাম 48 ঘন্টার ভিতরে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ঘোষণা হইতে পারে। এখন যেহেতু ডাক্তারদের নাম সব চলে আসছে বোর্ডে কোন ডাক্তার ছিল, আমি অনেকবার চাপ দিয়েছি, আমি জানতে চাই বোর্ডে কোন ডাক্তার আছে। এতদিন নাম বলেনি, এখন বলেছে এই জন্যই ডাক্তাররা সম্মিলিতভাবে বোধহয় সিদ্ধান্ত নিয়েছেন ভেন্টিলেটর খুলে দেওয়া উচিত। আমি আপনাদের বলেছিলাম 48 ঘন্টা যাবে না, এর আগের ভিডিওতে আমি তাই বলেছিলাম। 24 ঘন্টা পার হয়েছে, আর 24 ঘন্টা পার হতে পারে আমরা বোধহয় খালেদা জিয়ার মৃত্যু সংবাদ শোনার জন্য প্রস্তুত হওয়া ভালো। আল্লাহ ওনাকে জান্নাতবাসীর জন্য করুন, ওনার সমস্ত গুনাহগাটা মাফ করে দিন, এবং আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ টিকিয়ে রাখবো। 71-এর চেতনা আমরা কোনো মতেই ধূলিসাৎ হতে দেব না। ভালো থাকবেন। আর সব জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 29 ডিসেম্বর। তার আগে অনেক নাটকের মধ্য দিয়ে বড় দুটি জোটের খবর প্রকাশ হলো। সবশেষ খবর অনুযায়ী নির্বাচনমুখী দুটি ধারা তৈরি হয়েছে, একটি বিএনপি নেতৃত্বে, অন্যটি জামাতকে কেন্দ্র করে। বিএনপির সঙ্গে যুক্ত হয়েছে গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন। এর বাইরে বাকি যেসব দল আছে তারা হলেন এনজিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ আর বিলুপ্ত বাংলাদেশ এলজিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীক নিয়েছেন। অন্যদিকে জামাত ইসলামী অনেক দিন ধরে ইসলামী দলগুলোকে নিয়ে জোট করার চেষ্টা করেছিল। এই দলগুলো হলো ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। শেষ মুহূর্তের চমক হিসেবে সরকারি কিংস পার্টি বলে পরিচিত এনসিপি এবং কর্নেল অলি আহমেদের এলজিপি সেই জোটে যোগ দিয়েছে। গত 24 ডিসেম্বর গুলশানে সংবাদ সম্মেলনে কর্নেল অলি আহমেদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন। সংসদ নির্বাচনে তিনি কুমিল্লার 7 আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন। বিএনপি জোটে জায়গা না পেয়ে শেষ পর্যন্ত অলি আহমেদ জামাতের জোটে যোগ দিলেন। অন্যদিকে ব্যাপক গৃহদাহ লাগিয়ে এনসিপির শীর্ষ নেতারা 30টি আসনের নিশ্চয়তা পেয়ে এই জোটে যোগ দিয়েছে। যদিও দলটির একাধিক সূত্র বলছে এনসিপি যে জামাতের সাথে জোট করবে সেটির আলোচনা শুরু হয়েছিল গত জুনে। একই সময় বিএনপির সাথে আলোচনা করলেও এনসিপির আহ্বায়ক বরাবরই জামাতের সাথে জোট করার পক্ষপাতী ছিলেন। দল থেকে পদত্যাগ করা একাধিক নেতা এই বিষয়টি হঠাৎ বুঝতে পেরে স্ট্যাটাস দিয়েছেন।
পদত্যাগ করা দলটির নেতা তাজনুবা জাবিন তার পোস্টে অভিযোগ করেন, জামাতের সঙ্গে এই জোট কোনো আকস্মিক রাজনৈতিক কৌশল নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি লিখেছেন, পুরো জুলাইকে নিয়ে রাজনৈতিক কৌশলের নাম করে তুলে দিচ্ছে জামাতের হাতে। তিনি আরো লেখেন, যেখানে এনসিপি কে জামাতের বি টিম বা অন্য দোকান বলা হয়, সেখানে আগে নিজের রাজনীতি প্রতিষ্ঠা না করে কেন ক্ষমতায় যাওয়ার জন্য জামাতকে বেছে নেওয়া হলো তা প্রশ্নবিদ্ধ। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পোস্ট দিয়ে বলেছেন, এই এনসিপির সাথে তিনি নেই। দর্শক, সরকার সমর্থকদের জোট গঠন নিয়ে এই যখন অবস্থা, তখন অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা অন্য বিষয় নিয়ে। সরকারের চিন্তা হলো অধ্যাপক ইউনূস যে ঐতিহাসিক নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সে নির্বাচনে ভোটার উপস্থিতি আদৌ আশাব্যঞ্জক হবে তো, নাকি 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের চেয়েও কম বা তার কাছাকাছি ভোট পড়বে। এমন আশঙ্কায় সরকারের পক্ষ থেকে ভোট দিতে মানুষকে উদ্বুদ্ধ করতে প্রচারণা নামার পরিকল্পনা করা হয়েছে। যদিও এরই মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বেশ কিছু টিকটক গোছের ভিডিও বানিয়ে উল্টো হাস্যরসের জন্ম দিয়েছে। দর্শক, অন্তর্বর্তী সরকার এই চিন্তা বাড়িয়ে দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, বিশেষ করে দিল্লিতে থাকা দলটির সভানেত্রী শেখ হাসিনা। দর্শক, গত 12 মে থেকে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে রেখেছে। সরকার দপ্তর থেকে বলা হয়েছে, আওয়ামী লীগ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারবে না। এমন পরিস্থিতিতে অনেকদিন ধরে গণমাধ্যম সহ জনপরিসরের আলোচনার একটি বিষয় হলো, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশ নিতে পারছে না, সেক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থক ও ভোটাররা কি করবে। এমনকি সরকার সমর্থক এনসিপির নেতারা অভিযোগ করেছেন, বিএনপি ও জামাতের মধ্যে আওয়ামী লীগের ভোটারদের ভোট পেতে প্রতিযোগিতা চলছে। 28 ডিসেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেয় দলটির ভোটাররা কি করবেন তা নিয়ে। শেখ হাসিনা দাবি করেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিলে আওয়ামী লীগ ভোটে জিতে যাবে, এই ভয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না। আওয়ামী লীগ নির্বাচন বয়কট করছে না। দর্শক, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 4টি নির্বাচন সবচেয়ে বেশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলে প্রায় সব মহলে বিবেচিত হয়। 1991 সালে আওয়ামী লীগ পেয়েছিল 30.1% ভোট। শতাংশের হিসেবে ভোট কম পেলেও তখন বিএনপি সরকার গঠন করেছিল। 1996 সালে আওয়ামী লীগ বিজয়ী হয় 37.4% ভোট পেয়ে। 2001 সালে বিএনপি পেয়েছিল 40.98% ভোট এবং তারা জিতে নেয় 193টি আসন। অন্যদিকে আওয়ামী লীগ পেয়েছিল 40.2% ভোট, কিন্তু তারা মাত্র 62টি আসনে জয়ী হয়। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল সর্বাধিক 48.04% ভোট এবং তারা জয়লাভ করে 230টি আসনে। বিএনপি পেয়েছিল 33.2% ভোট এবং তারা পেয়েছিল মাত্র 30টি আসন। দেখা যাচ্ছে 1991 সাল থেকে আওয়ামী লীগ কখনোই 30% নিচে ভোট পায়নি। শুধু আওয়ামী লীগ নয়, ভোটের মাঠে নামতেই পারছে না 14 দলীয় জোটের শরিকরা। জাসদ এবং ওয়ার্কার্স পার্টিতে খবর নিয়ে জানা গেছে, নির্বাচন করার আগ্রহ থাকলেও ভোটের মাঠে নামতে পারছে না তারা। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছে, প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদের অংশটিও। তবে সূত্রগুলো বলছে, শেষ পর্যন্ত জাতীয় পার্টি ভোটের মাঠ থেকে নিজেদের সরিয়ে নিতে পারে, যেমনটা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন কাদের সিদ্দিকী। জাতীয় পার্টি জিএম কাদের অংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হোসেন পাটোয়ারি এরই মধ্যে সে ইঙ্গিত দিয়েও রেখেছেন, জানিয়েছেন লেভেল প্লেইং ফিল্ড না হলে তারা নির্বাচন থেকে বেরিয়ে যাবেন। সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা হলো ভোট কাস্টিং নিয়ে। আওয়ামী লীগ সহ 14 দলের নেতারা জোটবদ্ধ হয়ে নিজ নিজ দলের ভোটারদের ভোট দিতে না করে দিলে বিপাকে পড়বে সরকার ঐতিহাসিক নির্বাচন। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে, ইতিমধ্যে দলটির নেতাদের উদ্দেশ্যে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কোনো নেতা নির্বাচনে স্বতন্ত্র হিসেবেও অংশ নিতে পারবে না। এর বাইরে সংসদ নির্বাচনকে ঘিরে দলটি শিগগিরই কর্মসূচি ঘোষণা করতে পারে। আওয়ামী লীগবিহীন নির্বাচনের বিরুদ্ধে দলটি বড় ধরনের শোডাউন শুরু করবে 20 জানুয়ারির পর থেকে। দলটির একাধিক সূত্র বলছে, সারা দেশে একযোগে মিছিল করার পরিকল্পনা রয়েছে দলটির। গত 2 সপ্তাহে 3 দফায় দলটির প্রায় 1.5 ডজন নেতা শেখ হাসিনার সাথে দিল্লি গিয়ে বৈঠক করেছেন। সেসব বৈঠকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের একটি দল মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন 11 জানুয়ারি। দায়িত্ব নেওয়ার পর ব্রেন্ট ক্রিস্টেনসন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন। জানা গেছে, এই বৈঠকের অংশ হিসেবে তিনি দেশে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথেও বৈঠক করবেন। ওই বৈঠকের পরে আওয়ামী লীগের বড় ধরনের কর্মসূচি শুরু হবে। সাথে যোগ দিবে 14 দলীয় জোট। জোটের 3 জন নেতা বলেছেন, এর প্রতিবাদে নিজ নিজ দলের ভোটারদের ভোট না দেওয়ার প্রচারে নামবে ব্যাপকভাবে। আওয়ামী লীগের নেতাদের ধারণা, 15 জানুয়ারির পর থেকে ব্যাপক শোডাউন করতে পারলে আন্তর্জাতিক কমিউনিটিও নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এতে করে অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন প্রশ্নের মুখে পড়বে। শেষ পর্যন্ত সরকার সমর্থক 2 জোটের মধ্যে সীমাবদ্ধ নির্বাচনে আদৌ ভোটারদের আগ্রহ কতটুকু থাকে, সেটাই হয়তো সামনের দিনগুলোতে বড় প্রশ্ন হয়ে দেখা দিবে। তার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম নাজুক অবস্থাও ভোটারদের দুশ্চিন্তা বাড়াবে। বিশেষ করে কেরানীগঞ্জের মতো আর কত জায়গায় বিস্ফোরক ও বোমা বানানোর সরঞ্জাম লুকিয়ে আছে, তা না স্বরাষ্ট্র মন্ত্রণালয় না পুলিশ কেউই জানে না। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ